সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই রোমান সম্রাট নিরোর কথা মনে আছে। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং অত্যাচারী শাসক হিসেবে পরিচিত ছিলেন এই নিরো। তিনি তার মাকে হত্যা করেছেন, তার সৎ ভাই এবং স্ত্রীদেরকেও হত্যা করেছেন। তিনি বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের উপরেও নিপীড়ন নির্যাতন চালিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত হিসাবে একজন মানুষ। তার প্রাসাদ নির্মাণ করার জন্য তিনি ঢেলেছেন সেখানে বহু অর্থ, এবং এটাও তার একটা দেউলিয়া হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ। তিনি একই সঙ্গে খেলাধুলার আয়োজন করতেন, তারপরে রথ প্রতিযোগিতার আয়োজন করতেন, নিজেকে একেবারে ভালো মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য মঞ্চে অভিনয় করতেন, গান গাইতেন, বাঁশি বাজাতেন। এই নিরো ঠিক দেখছেন যখন তার রোম উঠছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। তিনি তার মনের আনন্দে বেহালা বাজিয়েই যাচ্ছে। এটা হচ্ছে যে একটা অচল অবস্থার মধ্যে একটা দেশ যখন যায়, আমাদের দেশের অর্থনীতিতে যখন চরম অব্যবস্থাপনা, ঠিক এই সময় আমাদের কাছে খবর আসছে যে ব্যাংকিং সেক্টরের 30 জন এমডি আনন্দ ভ্রমণে যাচ্ছেন আমেরিকা, সাথে বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরও যাচ্ছেন। সেখানে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রবাসী আছে তাদেরকে এই অফশোর ব্যাংকে ডলার জমা দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। এটা নিয়ে তারা অনেকগুলো অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানগুলোর পিছনে 60-65 কোটি টাকা খরচও হবে। এইটা দেখে অর্থনীতিবিদরা বলছেন এই খরচটা তেমন কিছু না, এবং এই খরচটা হবে ডলারে। কিন্তু তারপরও অর্থনীতিবিদরা বলছেন যে এই খরচটা তেমন কিছু না, যদি প্রবাসী আয় বেড়ে যায়, জমা হয়, তাহলে তো এটা পুষিয়ে যাবে, আমাদের রিজার্ভটা বাড়বে। কিন্তু প্রবাসীরা তাদের কথার উপরে কি কিছু বিশ্বাস রাখতে পারবে? কেননা আমরা দেখেছি যে 2021 সালেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 48 বিলিয়ন ডলারের উপরে ছিল, কিন্তু মাত্র 2-3 বছরের মধ্যে সেই রিজার্ভ এখন একেবারে 20 বিলিয়ন ডলারের নিচে নেমে আসছে। চরম অব্যবস্থাপনা, লুটপাট, যা কিছু করার দরকার এই ডলারের উপরেই করা হয়েছে। ফলে আমাদের যে সমস্ত প্রবাসী এখন বাইরে আছেন, তারা তো আর এখন এই ব্যাংকের উপরে নির্ভর করতে পারেন না, আস্থা রাখতে পারেন না, আস্থাহীনতায় ভুগছে। ঠিক এইরকম একটা সময় বাংলাদেশ ব্যাংকে যে অনেক অব্যবস্থাপনা রয়েছে, সেই অব্যবস্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যাংকের টাকা চুরি হয়ে যাওয়া, হ্যাকিং হয়ে যাওয়া। বাংলাদেশ ব্যাংক এগুলো কোনো খোঁজখবর রাখলেও তারা সাংবাদিকদের কাছে দিতে চায় না। এই জন্য তাদের ওখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাংবাদিকরা যেন তাদের এখান থেকে কোনো রকম অনিয়ম অব্যবস্থাপনার কোনো খবর তারা বাইরে না প্রকাশ করে। আর এইটা যখন শোনা হলো, তখন দেখা গেল সরকারি পক্ষ থেকে সরকারের যে শীর্ষ পর্যায়ের একজন নেতা, মন্ত্রী, সাধারণ সম্পাদক, তিনি বললেন যে কেন সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা যাবে? পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা যায়? সব জায়গায় তো ওয়েবসাইটে নাকি নিউজ দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে সাংবাদিকরা এই সমস্ত খবর প্রকাশ করে থাকে। হ্যাঁ, বাইরের সেন্ট্রাল ব্যাংকগুলো তো তাই করে থাকে, একেবারে তাদের হিসাব কিতাব থাকে অত্যন্ত স্বচ্ছ। তাদের ওয়েবসাইটে ঢুকলেই পরে বোঝা যায় সেখানে কত টাকা আছে, কত রিজার্ভ আছে, এমনকি বেসরকারি ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কত ওয়েলথ আছে, কত হেলথি তাদের অবস্থাটা, এগুলো সব জানা যায়। তাদের এমনকি মিটিং সিটিং এর খবরগুলো তাদের ওখানে পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো খবর আমরা কি পাই? এখানে আমাদের এখানে যে 2016 সালে ডলার চুরি হয়ে গেছিল, এই খবর কি বাংলাদেশ ব্যাংক দিয়েছিল? এই সাংবাদিকরা গোপনে তো বিভিন্ন ভাবে এই খবরগুলো পেয়েছিল বলে বাইরে আসছিল। হলমার্ক যে 4,500 কোটি টাকা এ হাত ও হাত করে নিয়ে চলে গেল, এই খবর কি বাংলাদেশ ব্যাংক দিয়েছিল? তাদের ওয়েবসাইটে কি আমরা পেয়েছিলাম যে সোনালী ব্যাংকের মতো একটা বিশাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে এমন একটা চুরি হয়ে গেল? কেউ কি আমরা এই খবরে পেয়েছিলাম? সাংবাদিকরা যে অনুসন্ধানী রিপোর্ট করে এই খবরটা আমাদেরকে দিয়েছিল, তখনই না আমরা জানতে পারলাম যে হলমার্ক এরকম করে 4,500 কোটি টাকা নিয়ে গেছে। যদিও সে সময়কার অর্থমন্ত্রী বলেছিলেন 4,500 কোটি টাকা কোনো টাকাই না, তার কাছে এরকম মনে হয়েছে। ফলে এটা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক একটা পার পেয়ে গেল। কিন্তু বেসিক ব্যাংকের কথা কার না মনে আছে? সেই ব্যাংকের চেয়ারম্যান বসায় দেওয়া আছে শেখ বাচ্চুকে, যিনি একেবারে অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে সেই ব্যাংকটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। সেখানে আর এখন কোনো তারল্য নেই, তারল্য সংকটে ভুগছে সেখানকার আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক কোনোদিন কি এই
ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? কোনোদিন নেয় নাই। এবং এইভাবে যে টাকাগুলো এখান থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে, সেই ব্যাপারেও তো কোনোদিন বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি। এবং তাদের ওয়েবসাইটে তো ওটার মানে প্রশ্নই উঠে এরকম একটা অবস্থা। ভয়ঙ্কর নভেম্বর বলে যে প্রথম আলোতে ছাপা হলো, ইসলামী ব্যাংক থেকে যে টাকা চুরি হয়ে গেল, লুটপাট হয়ে গেল, বিভিন্ন নামে বেনামে এই টাকাগুলো নিয়ে নেওয়া হলো। কই, তারপরেও তো বাংলাদেশ ব্যাংক কোনো রকম ব্যবস্থা নেয় নাই। এবং এই টাকাগুলো যে বাইরে বিনিয়োগ করা হলো, সিঙ্গাপুরে বিনিয়োগ করা হলো, তারপরে মালয়েশিয়ায় বিনিয়োগ করা হলো, কারোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা না হলো না। তারপরে ডেইলি স্টারে ছাপা হলো এস আলমের আলাদিনের চেরাগ, বিশাল খবর ছাপা হওয়ার পরেও হাইকোর্ট থেকে তাদের একটা তদন্ত করার জন্য দুদকের একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো, কিন্তু সেটাও দেখা গেল যে অ্যাপিলেট ডিভিশনে স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তো এক ধরনের অনিয়ম অব্যবস্থাপনার মধ্যে আছে, বিচার বিভাগ থেকেও তাদেরকে এইভাবে পরিত্রাণ দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখন এইটা বলতে গেলেই আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, কেন এই সমস্ত কথাগুলো আপাতত সাংবাদিকরা নেওয়া দরকার নেই, সাংবাদিকদের সেখানে ঢোকার প্রয়োজন নেই। এখন বাংলাদেশ ব্যাংকে তো আর নিষিদ্ধ করলি না, সেখানে কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না? এবং প্রবেশ করতে হবে, না হলে পরে এখনো পর্যন্ত আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে এই যে ব্যাংকিং সেক্টরে এখন মানে চরম অবস্থাপনা, সেখানে আমানতকারীরা এখন অনিশ্চয়তা শুধু না, আস্থাহীনতায় ভুগছে। কয়েকদিন আগেই খবর হয়ে গেছে যে আইসিবি ইসলামী ব্যাংকে এখন আমানতকারীরা চেক নিয়ে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনো টাকা পয়সা তারা পাচ্ছে না। আর সেই ব্যাংকগুলোতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী চাকরি করে, তারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, কখন না জানি আমানতকারীরা তাদের উপরে হামলা করে। ঠিক এইরকম একটা অব্যবস্থাপনার সময়ে, যখন অর্থনৈতিক এই খারাপ অবস্থায় পড়ে আছে, ঠিক সেই সময় দেখা গেল যে ব্যাংকিং সেক্টরে 30 জন এমডি আনন্দ ভ্রমণে আমেরিকা গেছে।